হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। ডিউক নামের এক সাধারণ গার্মেন্টস ওয়ার্কার ঘটনাক্রমে একদিন একটা বড় স্ক্যামের শিকার হয়, যেখানে শেষ সম্বলটুকুও হারাতে হয় তাকে। তখন সাহায্যের জন্য সে পুলিশের দ্বারস্থ হয়, কিন্তু সেখান থেকে সে তেমন কোনো রেসপন্স পায় না। তাই সে নিজেই ওই স্ক্যামারদের উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়, আর সেখান থেকেই তার জীবনে আসে নতুন মোড়। আসলে ডিউক কি পেরেছিল সেই স্ক্যামারদের ধরতে, নাকি সে আরও বড় কোনো দুর্ঘটনার শিকার হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানব 2024 সালে মুক্তি পাওয়া কোরিয়ান অ্যাকশন মুভি সিটিজেন অফ আ কাইন্ডের গল্প থেকে। জেদের বসে একটা মানুষ কি করতে পারে সেটা আজকের গল্প দেখলে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। তাই চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। মুভির শুরুতে আমরা গল্পের প্রধান চরিত্র ডিউককে দেখতে পাই। সে একটা গার্মেন্টসে চাকরি করত। একদিন অফিসে থাকা অবস্থায় তার কাছে একটা ফোন আসে। ফোনের ওপাশে থাকা লোকটা তাকে জানায় যে সে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সন। সে ডিউকের কাছে জানতে চায় সে ওই ব্যাংকে কোনো লোনের অ্যাপ্লিকেশন করেছে কিনা। উত্তরে ডিউক বলে হ্যাঁ, সে অ্যাপ্লিকেশন করেছে। তখন সন তাকে জানায় যে তার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। কিন্তু ব্যাপারটা ডিউকের কাছে একটু আজব লাগে, কারণ তার আয় কম বিধায় আগেরবার তাকে ব্যাংক থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। তখন সন তাকে জানায় তারা একটা নতুন স্কিম শুরু করেছে, যার মাধ্যমে মূলত কম আয়ের লোকদেরকে লোন দেওয়া হয়ে থাকে। সেটা শুনে ডিউক ভীষণ খুশি হয়, কারণ এই মুহূর্তে তার এই লোনটা খুবই প্রয়োজন ছিল। তো এই ঘটনার বেশ কিছুদিন পর ডিউক হন্তদন্ত হয়ে সেই ব্যাংকে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সে ম্যানেজার সনকে খুঁজতে থাকে। এরপর সন যখন তার সামনে আসে, তখন সে দেখে সেটা একটা মেয়ে, কিন্তু তাকে তো ফোন করেছিল একটা ছেলে। সেটা শুনে ব্যাংকের লোকেরা তাকে বলে যে সন নামে তাদের কোনো ছেলে এমপ্লয়ি নেই। এই কথা শুনে ডিউকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ এই লোনটা পাওয়ার জন্য সে ওই ছেলেকে বেশ কিছু টাকা দিয়েছিল। তখন ব্যাংক থেকে তাকে জানানো হয় যে তারা কখনোই কোনো লোনের অ্যাপ্লিকেশনের জন্য এক্সট্রা টাকা ডিমান্ড করে না। তার মানে ডিউক আসলে স্ক্যামের শিকার হয়েছে। তবে ব্যাপারটা সে মেনে নিতে না পেরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তখন ব্যাংকের লোকেরা গিয়ে তাকে সামলায়। এদিকে এই দুর্ঘটনার পর থেকে ডিউকের মধ্যে ওই স্ক্যামারকে ধরার একটা জেদ তৈরি হয়। তাই সে পার্ক নামের একজন ডিটেকটিভের সাথে দেখা করে। পার্ক তার সব ডিটেলস শুনে ভীষণ অবাক হয়। আরও অবাক হয় ডিউকের দেওয়া টাকার অ্যামাউন্ট শুনে, কারণ সে 100-200 ওন নয়, বরং 32,000 ওন দিয়েছিল সনকে। এবং সেই টাকাগুলো একবারে নয়, বরং 8টা ধাপে তার কাছ থেকে নেওয়া হয়েছিল। এসব জানার পর পার্ক তার কাছে জানতে চায় যে তার কি একবারও লোকটার উপর সন্দেহ হয়নি। তখন ডিউক জানায় সন্দেহ করার মতো কোনো সুযোগ দেওয়া হয়নি তাকে। আর লোনটা পাওয়া ডিউকের যেহেতু খুব জরুরি ছিল, তাই ওই সময় তার মাথা ঠিকঠাক কাজ করেনি। আসলে একটা দুর্ঘটনায় ডিউকের বাড়িটা সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। সেই সাথে তার জমানো টাকা এবং জরুরি ডকুমেন্টসগুলো নষ্ট হয়ে গিয়েছে। থাকার জায়গা না থাকায় তাকে তার বাচ্চা দুটোকে ডে কেয়ারে রাখতে হয়। তাই সে ব্যাংক থেকে লোন নিয়ে তার বাচ্চাদের জন্য একটা থাকার জায়গার ব্যবস্থা করতে চেয়েছিল। তার কাছে শেষ সম্বল বলতে ওই 32,000 ওন ছিল, কিন্তু সেগুলোও হাতছাড়া হয়ে যাওয়ায় ডিউক এখন পুরোপুরি নিঃস্ব হয়ে গিয়েছে। ডিটেকটিভ পার্ক তার সব কথা শুনে তাকে আশ্বস্ত করে যে তারা এই কেসটার ইনভেস্টিগেশন করবে, তবে এতে তাদের বেশ কিছুদিন সময় লাগবে। সেটা শুনে ডিউক শান্ত মনে সেখান থেকে বেরিয়ে বাচ্চাদের আনতে যায়। কিন্তু সেদিন বাচ্চাদেরকে আনার সময় ডে কেয়ার থেকে তাকে জানানো হয় যে তাদের পক্ষে আর ডিউকের বাচ্চাদেরকে রাখা সম্ভব নয়, কারণ সে বেশ কিছুদিন ধরে সেখানকার বেতন দিতে পারছিল না। ডিউকের কাছেও তখন আর কোনো রাস্তা ছিল না। তাই সে বাচ্চাদেরকে নিয়ে তার অফিসে থাকতে শুরু করে। বাচ্চাগুলো বেশ দুষ্টু ছিল, তারা সবসময় এদিক সেদিক ছোটাছুটি করতে থাকত, আর সেটা নিয়ে ডিউক সবসময় ভয়ে ভয়ে থাকত। অন্যদিকে চায়নার একটা শহরে আমরা সেই স্ক্যামারদের গ্রুপকে দেখতে পাই। তারা বিগ বস নামের এক ব্যক্তির আন্ডারে কাজ করত। তার গ্রুপের লোকেরা নিরপরাধ ছেলেদেরকে চাকরির লোভ দেখিয়ে ধরে এনে জোর করে তাদের দিয়ে এই কাজগুলো করাতো। আর যদি কেউ তাদের কথার অবাধ্য হয়, তাহলে তাদের উপর অমানবিক অত্যাচার চালানো হতো। সেখানে আমরা সন নামে সেই ছেলেটাকেও দেখতে পাই। সে এবার অন্য একজনকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছিল। এরই মাঝে তাদের ম্যানেজার এসে অন্য একটা ছেলেকে মারধর করতে শুরু করে, কারণ সে ওই লোকগুলোর কথার অবাধ্য হয়েছিল। তবে সনের কাছে ব্যাপারগুলো মোটেও ভালো লাগে না, তাই সেই রাতে সন সেখান থেকে পালানোর চেষ্টা করে। এরই মাঝে হঠাৎ তার চোখ পড়ে পাশের একটা রুমের দিকে। সেখানে বিগ বস আর ম্যানেজার মিলে দুটো ছেলেকে প্রচণ্ড মারধর করছিল, কারণ তারাও সেখান থেকে পালানোর চেষ্টা করেছিল। একটা পর্যায়ে তাদের মধ্যে একজনকে পিটিয়ে মেরেই ফেলা হয়, আর অন্যজনের পা ভেঙে দেওয়া হয় যাতে সে আর কখনোই পালানোর কথা মাথায় না আনে।
এসব দেখে সনের তখন আর পালানোর সাহস হয় না। এদিকে ডিটেকটিভ পার্ক একদিন ডিউককে ফোন করে জানায় যে তাদের কাছে ওই স্ক্যামারদের ব্যাপারে কোনো ক্লু নেই, তাই কেসটা তাদেরকে ক্লোজ করতে হবে। সেটা শুনে ডিউক বেশ আপসেট হয়ে যায়। সে পার্কের কাছে জানতে চায় ওই লোকগুলোকে ধরার কোনো উপায় আছে কিনা। পার্ক তাকে জানায় তাদের পক্ষে কোনোভাবেই ওই লোকগুলোকে খুঁজে বের করা সম্ভব নয়, কারণ তাদের কাছে তো কোনো অ্যাড্রেসও নেই। ডিউক তখন তাকে আরও বোঝানোর চেষ্টা করে, কিন্তু পার্ক তার কোনো কথা না শুনেই ফোনটা রেখে দেয়। ডিউক তাই আর কোনো উপায় না পেয়ে অফিসের গাড়িটা নিয়েই পার্কের সাথে দেখা করার জন্য রওনা হয়। রাস্তায় হঠাৎ তার কাছে সনের ফোন আসে। ফোনটা পেয়ে সে কিছু সময়ের জন্য থমকে যায়। এরপর সে ফোন রিসিভ করেই সনকে গালাগাল করতে শুরু করে। তখন সন তাকে বোঝানোর চেষ্টা করে যে সে এবার আর তাকে ধোঁকা দেওয়ার জন্য ফোন করেনি। আসলে সনের কাছে ওই জায়গা থেকে বেরোনোর কোনো উপায় ছিল না, তাই সে ডিউকের কাছ থেকে সাহায্য নিয়ে পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। সে তার জানা সব ইনফরমেশন দিয়ে ডিউককে সাহায্য করবে বলে ওয়াদা করে। তবে প্রথমে ডিউক তার কথায় বিশ্বাস করতে পারে না। তখন সন তাকে সব কিছু খুলে বলে যে কিভাবে তাদেরকে দিয়ে জোর করে এই কাজগুলো করানো হয়, আর না করলে তাদের উপর কেমন অত্যাচার করা হয়। তখন ডিউক জানতে চায় তাহলে সে এখনও পুলিশের হেল্প নিচ্ছে না কেন। উত্তরে সন বলে তাদের ফোনগুলো কেড়ে নেওয়া হয়েছে, তাই তারা চাইলেও কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। আর কোনোভাবে যদি পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করাও হয় তাহলে তাদেরকে মেরে ফেলা হবে। তাই সে ডিউককে অনুরোধ করে যে সে যেন সনের দেওয়া ইনফরমেশনগুলো পুলিশ পর্যন্ত পৌঁছে দেয়। কিন্তু ডিউক তো তখনও তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। তাই সে সনের কাছে জানতে চায় এত মানুষ থাকতে সন তাকেই কেন ফোন করলো। তখন সন বলে যে ডিউকই একমাত্র মানুষ যার কাছে টাকা চাওয়া মাত্রই তারা টাকাগুলো পেয়েছিল। তার মানে হলো ডিউক খুবই অ্যাক্টিভ মানুষ, আর তার তো নিশ্চয়ই সেই টাকাগুলোও ফেরত প্রয়োজন ছিল। এসব শুনে ডিউক এবার সনের কথা ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে। যাই হোক, সে সনকে 5 মিনিট পর আবারও কল করার কথা বলে ফোন কেটে দেয়। এরপর সে পার্কের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু পার্ক তার ফোন রিসিভ করে না। তখন সে পুলিশের হেল্পলাইনে ফোন করে সাহায্য চায়, কিন্তু তারাও বারবার তাকে নিকটস্থ থানায় গিয়ে যোগাযোগ করতে বলে। এদিকে থানায় যাওয়ার মতো তো সময় তার হাতে ছিল না, তাই সে বিরক্ত হয়ে চিৎকার করতে থাকে। সে বুঝে উঠতে পারছিল না এখন সে কি করবে। এরই মাঝে সন আবারও তাকে ফোন করে আর তাকে কোড ল্যাঙ্গুয়েজে একটা ক্লু দেয়। ডিউক তখন সেটা ডিকোড করার কাজে লেগে পড়ে, আর সৌভাগ্যবশত সে কোডটা ডিকোড করেও ফেলে। এরপর সে ওই ইনফরমেশনটা নিয়ে সরাসরি পার্কের সাথে দেখা করতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে পার্কের অফিসে আগে থেকেই হট্টগোল বেঁধে বসে আছে। কোনো একটা কেসের কারণে অনেক মানুষ তার অফিসে ভিড় জমিয়েছে, আর পার্ক তাদের শান্ত করার চেষ্টা করছে। সেখানে পার্ক ডিউককে দেখেও অ্যাভয়েড করে যায়, কিন্তু ডিউক তাতে হার মানে না। সে ওয়াশরুমের সামনে গিয়ে পার্ককে পাকড়াও করে এবং তাকে সব ঘটনা খুলে বলে। সেই সাথে ওই কোডটাও দেখায়। সেটা মূলত চায়নার কুইন্ডাও শহরের একটা বিল্ডিংয়ের অ্যাড্রেস ছিল। তবে সমস্যা হলো একটা শহরে তো এমন অনেক বিল্ডিংই দেখা যায়। আসলে সন তো ডিউককে একদম এক্স্যাক্ট লোকেশনটা দিতে পারেনি, তাই সেটা দেখে পার্ক ভীষণ বিরক্ত হয়। কারণ একে তো ওই ক্লুয়ের কোনো দাম ছিল না, তার উপর পার্ক এটা বিশ্বাস করতে পারছিল না যে ওই স্ক্যামার এখন ইনফর্মার হয়ে ডিউকের সাথে যোগাযোগ করেছে। তাই সে ডিউককে সাফ সাফ জানিয়ে দেয় যে তাদের পক্ষে ওই কেসটা রিওপেন করা কোনোভাবেই সম্ভব নয়। ডিউক তখন পার্কের উপর ভীষণ রাগ হয়, তাই সে এবার নিজেই ওই স্ক্যামারদের খুঁজে বের করার উদ্যোগ নেয়। সে প্রথমেই চায়নার কুইন্ডাও এলাকার ব্যাপারে অনলাইনে রিসার্চ করে। এরই মাঝে তার হঠাৎ মনে হয় যে তার মতোই হয়তো আরও অনেক ভিকটিম আছে যারা এই স্ক্যামের ফাঁদে পা দিয়েছে। তাই সে এবার অন্য ভিকটিমদের খোঁজা শুরু করে। এর মধ্যে একদিন সে একটা পোস্টার দেখতে পায়। সেখানে লেখা ছিল যে কেউ যদি ওই কল সেন্টারের স্ক্যামের ব্যাপারে পুলিশকে কোনো ক্লু দিতে পারে অথবা তাদের ধরিয়ে দিতে পারে তাহলে তাকে 1 লক্ষ ওন পুরস্কার দেওয়া হবে। সেটা দেখে ডিউকের কনফিডেন্স আরও বেড়ে যায়। অনেক কষ্টে সে বেশ কয়েকজন ভিকটিমের সন্ধান পায়। এরপর সে নিজে গিয়ে তাদের সাথে দেখা করে, যাদের প্রত্যেককেই বিভিন্নভাবে ঠকানো হয়েছিল, আর প্রত্যেকেরই ব্যাংক ডিটেলস সহ অন্যান্য ডিটেলস স্ক্যামারদের কাছে ছিল। মিডিয়াতেও এটা নিয়ে বেশ তোলপাড় শুরু হয়। একজন ক্রাইম স্পেশালিস্ট মিডিয়াকে জানায় যে এই কাজগুলো খুবই অর্গানাইজড ওয়েতে করা হয়ে থাকে। প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা সেকশন থাকে, আর তারা ওয়ার্কার লেভেলে কাজ করা লোকগুলোর সাথে কখনোই তাদের বিজনেস ডিটেলস শেয়ার করে না, এবং তাদের বস ওয়ার্কারদের থেকে যথাসম্ভব দূরে থাকে, যাতে ওই ওয়ার্কাররা যদি কখনো ধরা পড়ে যায় তাহলে যেন তাদের বিজনেসের কোনো ক্ষতি না হয়। এদিকে ডিউকের অফিসের মেয়েগুলো মনে করতে থাকে ডিউক হয়তো কারোর সাথে রিলেশনে জড়িয়েছে, কারণ ইদানিং তার ফোনে সব সময় কল আসতেই থাকে।
আর একদিন এসব নিয়েই লিমা নামের একটা মেয়ে তাকে খেপাচ্ছিল। এমন সময় তার কাছে সনের ফোন আসায় লিমা মনে করে যে ফোনটা হয়তো ডিউকের বয়ফ্রেন্ড করেছে, তাই সে ডিউকের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কথা বলতে শুরু করে। সেটা দেখে ডিউক তাকে ধমক দিয়ে বলে ওঠে যে সে যেমনটা ভাবছে ব্যাপারটা তেমন নয়। এরপর ফোনটা নিয়ে সে দূরে গিয়ে কথা বলতে শুরু করে। সে সনকে জানায় ডিটেকটিভ পার্ক যতক্ষণ না সঠিক অ্যাড্রেস পাচ্ছে ততক্ষণ সে ওই কেসটা রিওপেন করবে না। তাই সে সনের কাছে ওই জায়গাটার এক্স্যাক্ট অ্যাড্রেস জানতে চায়। কিন্তু দুঃখের বিষয় হলো সন নিজেও ওই জায়গাটার সঠিক ঠিকানা জানত না, কারণ কোনো বিশেষ কাজ ছাড়া তাদেরকে কখনোই ওই বিল্ডিংয়ের বাইরে যেতে দেওয়া হতো না। এটা নিয়ে ডিউক ভীষণ চিন্তায় পড়ে যায়। এরই মাঝে একজন সরকারি অফিসার এসে ডিউকের 2 ছেলেমেয়েকে নিয়ে যেতে শুরু করে। ডিউক যেহেতু তখন সনের সাথে কথা বলায় ব্যস্ত ছিল, তাই তার সহকর্মীরা তার সাথে যোগাযোগ করতে পারে না। তবে তারা বাচ্চাদেরকে আটকানোর অনেক চেষ্টা করে। ডিউককে ফোনে না পেয়ে সুকা নামের একটা মেয়ে গিয়ে তাকে ডেকে নিয়ে আসে। ডিউক তখন বাইরে এসে দেখে ওই সরকারি অফিসার তার বাচ্চাদেরকে চাইল্ড কেয়ার হোমে নিয়ে যাচ্ছে। ডিউক তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে ওই অফিসার তাকে জানায় যে ডিউকের নামে তাদের কাছে কমপ্লেন করা হয়েছে যে সে তার বাচ্চাদেরকে ঠিকঠাক খেয়াল রাখে না, তাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাও নেই, এমনকি ডিউক তাদের উপর অনেক অত্যাচারও করে। এসব শুনে ডিউক সেই অফিসারকে বোঝানোর চেষ্টা করে যে সে তার বাচ্চাদের অনেক ভালোবাসে। সেই সাথে সে অফিসারকে এটাও জানায় যে সে একটা স্ক্যামের শিকার হওয়ায় তার জমানো টাকাগুলো নষ্ট হয়ে গিয়েছে, তাই তাকে বাচ্চাদের নিয়ে অফিসেই থাকতে হচ্ছে। ওই টাকাগুলো পেয়ে গেলেই সে তার বাচ্চাদের জন্য একটা ভালো থাকার জায়গার ব্যবস্থা করবে। তবে অফিসার তার কথায় কোনো পাত্তা না দিয়ে বাচ্চাদের নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে ওই অফিসারেরও কিছু করার ছিল না, কারণ এটা তার ডিউটি ছিল। ডিউক তাই বাচ্চাদের হারিয়ে কান্নায় ভেঙে পড়ে। তার কাছে আর কোনো উপায় না থাকায় সে আবারও পার্কের কাছে সাহায্যের জন্য ফোন করে। কিন্তু পার্ক এবার বিরক্ত হয়ে ফোনটা তার কলিগকে ধরিয়ে দেয়। পার্কের কলিগ ফোনটা রিসিভ করে ডিউককে জানায় যে পার্ক জরুরি কাজে অফিসের বাইরে গিয়েছে। ডিউক তখন বুঝতে পারে যে লোকটা মিথ্যে বলছে, তাই সে রাগের মাথায় পার্ককে উদ্দেশ্য করে অনেকগুলো গালাগাল করে ফোনটা রেখে দেয়। সে বুঝে উঠতে পারছিল না যে এখন তার কি করা উচিত, তাই সে মন খারাপ করে লকার রুমে গিয়ে বসে পড়ে। সুকা তখন তাকে সান্ত্বনা দিতে থাকে। এরই মাঝে সেখানে লিমাও চলে আসে। তারা কেউই এতদিন এই স্ক্যামের ব্যাপারটা জানত না, তাই এখন জানার পর তারা ভীষণ কষ্ট পায়। ডিউক তখন তাদের সব ঘটনা খুলে বলে। এরই মাঝে কথায় কথায় ডিউক জানতে পারে যে লিমার বোন চায়নায় থাকে, আর লিমা খুব ভালো চাইনিজ বলতে পারে। কথাটা শুনে ডিউকের মাথায় নতুন একটা আইডিয়া আসে। এবার সে সিদ্ধান্ত নেয় সে চায়নায় গিয়ে ওই স্ক্যামারদের খুঁজে বের করবে। লিমা সেটা শুনে ভীষণ ঘাবড়ে যায়। অচেনা একটা দেশে গিয়ে কিভাবে সবকিছু ম্যানেজ করবে তারা, তার উপর তারা তো সঠিক ঠিকানাটাও জানে না। ডিউক তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা যদি কোনোভাবে ওই জায়গাটার সঠিক অ্যাড্রেস খুঁজে বের করতে পারে তাহলেই ডিউক পার্কের মাধ্যমে কেসটা রিওপেন করাতে পারবে, আর পার্কও ওই বিগ বসকে খুঁজে বের করতে পারবে। আসলে আর কোনো অপশন না থাকায় সে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। কিন্তু লিমা এত বড় একটা রিস্ক নিতে ভয় পাচ্ছিল। তবে একটা পর্যায়ে ডিউকের অনুরোধে সে রাজি হয়ে যায়। সুকাও তখন তাদের সাথে যাওয়ার জিদ ধরে বসে। তাই তারা 3 জন অফিস থেকে ছুটি নিয়ে ফাইনালি চায়নার উদ্দেশ্যে রওনা হয়। তো চায়না এয়ারপোর্টে পৌঁছানোর সাথে সাথেই লিমার বোন আইলিম তাদেরকে রিসিভ করে। তাদেরকে দেখে আইলিম ভীষণ খুশি হয়। এয়ারপোর্ট থেকেই তারা সরাসরি ওই বিল্ডিংটার খোঁজে বেরিয়ে পড়ে। সন তাদের বলেছিল যে তাদের বিল্ডিংটার নাম চিনহু, তবে এতটুকু ইনফরমেশন যথেষ্ট ছিল না। তখন সন ডিউককে জানায় যে তাদের অফিসের ভেতর বেশ কিছু কাপড় তৈরির মেশিন পড়ে আছে, কিন্তু এর থেকে বেশি ইনফরমেশন সে দিতে পারে না। তাই চায়নাতে গিয়েই ডিউকরা চিনহু নামে সেই বিল্ডিং খুঁজতে শুরু করে। ডিউক যেহেতু আগে থেকেই কুইন্ডাও শহর সম্পর্কে রিসার্চ করেছিল, তাই সে জানত যে ওই শহরে এই নামে কতগুলো বিল্ডিং আছে। তাই লিমা যখন তার কাছে এই ব্যাপারে জানতে চায় তখন সে তাদেরকে জানায় যে ওই শহরে এই নামের মোট 9টা বিল্ডিং আছে, তাই তারা খুব সহজেই সবগুলো বিল্ডিং চেক করতে পারবে। সেই প্ল্যান অনুযায়ী তারা একে একে প্রত্যেকটা বিল্ডিং খুঁজতে শুরু করে। প্রথম বিল্ডিংয়ে খোঁজ নিতে গিয়ে সেখানে থাকা একটা লোক বিরক্ত হয়ে লিমাকে ধাক্কা দেয়। এতে লিমার হাতের আঙ্গুল ভেঙে যায়। তবে ততক্ষণে ডিউক জায়গাটাতে উকি মেরে বুঝে যায় এটা তাদের গন্তব্য নয়, তাই তারা সেখান থেকে বেরিয়ে যায়। আর এভাবে তারা এক এক করে 9টা বিল্ডিংয়েই খোঁজ নেয়, কিন্তু কোথাও সনদের কোনো খোঁজ পায় না। তখন লিমা হতাশ হয়ে ডিউককে বলে যে সন নিশ্চয়ই তাকে আবারও বোকা বানিয়েছে। কিন্তু ডিউকের সম্পূর্ণ বিশ্বাস ছিল যে এবার সন তাকে বোকা বানায়নি। তখন সে সবাইকে এমন একটা তথ্য জানায় যেটা শুনে সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। আসলে কুইন্ডাও এলাকায় ওই নামের মোট 9টা বিল্ডিং নয়, বরং মোট 72টা বিল্ডিং ছিল।
তবে সন যেহেতু তাকে বলেছিল যে তাদের অফিসের ভেতর কাপড় তৈরির মেশিন রয়েছে, তাই ডিউক ভেবেছিল এটা হয়তো কোনো গার্মেন্টস ফ্যাক্টরি হবে, তাই সে শুধু গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতেই চেক করেছে। তবে সেগুলোতে যেহেতু কোনো ক্লু পাওয়া যায়নি, তাই এখন তাদেরকে বাকি 63টা বিল্ডিং চেক করতে হবে। এটা শোনার পর সবাই এক কথায় ডিউককে জানিয়ে দেয় যে তাদের পক্ষে এতগুলো বিল্ডিং চেক করা সম্ভব নয়। তাছাড়া তারা তো মাত্র 3 দিনের ছুটি নিয়ে চায়নাতে গিয়েছিল, আর সেই ছুটিও প্রায় শেষের দিকে। তবে এবারও ডিউক তাদের বুঝিয়ে শুনিয়ে বাকি বিল্ডিংগুলো চেক করার জন্য রাজি করিয়ে ফেলে। এরপর তারা 4 জন দুটো টিমে ভাগ হয়ে খুঁজতে শুরু করে, যদিও এতগুলো বিল্ডিং খোঁজা তাদের পক্ষে কষ্টকর হয়ে যাচ্ছিল। এদিকে সন কোনোভাবে একটা মোবাইল ম্যানেজ করার চেষ্টা করছিল, যাতে সে আশেপাশের ছবি তুলে ডিউককে পাঠাতে পারে, কিন্তু তার সহকর্মীরা তাকে জানায় যে এটা অসম্ভব, সেখানে সে কোনোভাবেই মোবাইল ম্যানেজ করতে পারবে না। এরই মাঝে একটা ছেলে ম্যানেজারের এক লোকের সাথে ধাক্কা খায়। তখন সেই লোকটা ওই ছেলেটাকে মারতে শুরু করে, আর এটা সেই ছেলেটা যার পা বিগ বস ভেঙে দিয়েছিল। ছেলেটাকে এভাবে মার খেতে দেখে সন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে গিয়ে ম্যানেজারের ওই লোককে মারতে শুরু করে, কিন্তু সনের যেহেতু এসব মারামারি করার অভ্যেস নেই, তাই সে অ্যাটাক করার বদলে উল্টো মার খেতে থাকে। এরপর সে ওই ভাঙা পাওয়ালা ছেলেটাকে তার রুমে দিতে যায়। তখন ছেলেটা তার কাছে কিছু ড্রাগস চায়, কারণ সে অনেক দিন ধরে পায়ের ব্যথায় ঘুমাতে পারেনি। আসলে ওই ছেলেটা আগে ভালোই ছিল, কিন্তু এই জায়গায় আসার পর ধীরে ধীরে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়ে। সন তখন তাকে বলে দেয় যে তার পক্ষে ড্রাগস জোগাড় করা সম্ভব নয়। এরপর তাকে সেখানে রেখেই সন ম্যানেজারের একটা লোকের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে ওই লোকটাকে কিছু টাকা দিয়ে রিকোয়েস্ট করতে থাকে সে যেন তাকে একটা ফোন জোগাড় করে দেয়। লোকটা কোনোভাবেই রাজি হচ্ছিল না, তবে সনের জোরাজুরিতে লোকটা তাকে একটা ফোন জোগাড় করে দেয়। আর সন তখন সেই ফোন দিয়ে অফিসের সব কিছুর ছবি তুলে নেয়, কিন্তু ছবিগুলো পাঠাতে গিয়েই বাধে বিপত্তি, কারণ সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না। এরপরও অনেক কষ্টে একটু নেটওয়ার্ক পেলেও তাতে মেসেজটা সেন্ড করা সম্ভব হয় না। অন্যদিকে বিগ বস সব ম্যানেজারদের নিয়ে একটা মিটিং ডাকে। সেখানে গিয়ে ম্যানেজাররা আলোচনা করছিল যে তারা এখন যে টাকা পাচ্ছে সেগুলো খুবই কম, তাই তারা এই বিষয় নিয়ে বিগ বসের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। তবে বিগ বস সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ওই সব কথা শুনছিল, তাই পাশ থেকে তার ড্রাইভার বলে উঠে ওদের সবাইকে একটা শিক্ষা দেওয়া উচিত। তখন বিগ বস তাকে বলে যে তাদেরকে পুরোপুরিভাবে ব্যবহার করা হয়ে গেলে এমনিতেও সে তাদের সরিয়ে দিবে। এদিকে তাদের অফিসে আরও কিছু নতুন ছেলেদের নিয়ে আসা হয়। আসার সময় ছেলেগুলো ভীষণ খুশি ছিল যে তারা নতুন চাকরি পেতে যাচ্ছে, কিন্তু সেখানে যাওয়ার সাথে সাথেই তাদেরকে মারধর করে একটা রুমের ভিতর আটকে রাখা হয়, আর তাদের পাসপোর্টগুলোও কেড়ে নেওয়া হয়। সন তখন সেখানেই ছিল। এমন সময় তার মাথায় একটা আইডিয়া আসে। ম্যানেজারের লোকেরা সেখান থেকে চলে যাওয়ার পর সে খুব কৌশলে অফিসের দরজাটা খুলে ভেতরে চলে যায়। এরপর সেখানকার কম্পিউটার থেকে তার মোবাইলে তোলা ছবিগুলো ডিউকের কাছে পাঠানোর চেষ্টা করে। এরই মাঝে সেই পা ভাঙা ছেলেটা ড্রাগের খোঁজে সেখানে চলে আসে। সন তখন তাকে অনুরোধ করে যে সে যেন এই ব্যাপারে কাউকে কিছু না বলে। এরপর সে ম্যানেজারের লোকদের আটকানোর জন্য ছেলেটাকে বাইরে পাঠিয়ে দেয়। এদিকে ফাইল ট্রান্সফার হতে হতে একদম শেষের দিকে গিয়ে আটকে যায়। সেটা দেখে সন আরও বেশি চিন্তায় পড়ে যায়। সে মনে মনে ফাইলটা দ্রুত সেন্ড হওয়ার প্রার্থনা করতে থাকে, আর সৌভাগ্যবশত কিছুক্ষণের মধ্যেই ফাইলটা সেন্ড হয়ে যায়। পরদিন সকালে ডিটেকটিভ পার্ক অফিসে গিয়ে দেখে যে সেখানে ডিউক নামে অনেকগুলো ছবি পাঠানো হয়েছে, আর সেটা নিয়ে অফিসে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। সেই ডকুমেন্টগুলো চেক করে তারা ওই অফিসের ভেতরের এবং বাইরের ছবি সহ সনের পুরো ডিটেলস পেয়ে যায়। এসব দেখে পার্ক হতবাক হয়ে যায়, কারণ সে কখনো কল্পনাও করতে পারেনি যে ডিউকের কথা সত্য হতে পারে। এদিকে ডিউকরা সারাদিন খোঁজাখুঁজির পর ক্লান্ত হয়ে একসাথে খাবার খেতে বসে। তখনই তার কাছে পার্কের ফোন আসে। পার্কের উপর ডিউকের রাগ তখনও কমেনি, তাই সে ফোনটা রিসিভ করে না, কিন্তু পার্ক বারবার তাকে ফোন করতেই থাকে। তখন বাকিরা তাকে দিয়ে জোর করে ফোনটা রিসিভ করায়। এরপর পার্ক তাকে ওই ফ্যাক্সের ব্যাপারে জানায়। সেই সাথে সে ডিউকের কথা বিশ্বাস না করায় তার কাছে ক্ষমাও চায়। এখানে পার্কের কাছ থেকে ডিউক এটাও জানতে পারে যে বিগ বসের টিম মোট ২৭০০ লোকের কাছ থেকে বিভিন্ন বাহানায় ১৭ মিলিয়ন ওন হাতিয়ে নিয়েছে। ডিউক তখন তার কাছে ওই লোকেশনের ছবিটা চায়, যাতে তারা ওই জায়গাটা দ্রুত খুঁজে বের করতে পারে। কিন্তু পার্ক তাকে ছবিটা দিতে রাজি হয় না, কারণ তারা নিজেরাই এবার এই কেসটা সলভ করতে চেয়েছিল। ডিউক তখন তাকে জানায় যে সে এখন চায়নাতেই আছে। সেটা শুনে পার্ক খুব অবাক হয়ে যায়। তবে পার্ক ছবিগুলো না দিতে চাওয়ায় ডিউকরা তার উপর ভীষণ ক্ষেপে যায়। তাই একটা পর্যায়ে পার্ক বাধ্য হয়েই ছবিগুলো তাদেরকে পাঠিয়ে দেয়। তো সেগুলো পেয়েই ডিউকরা দ্রুত সেই লোকেশনে পৌঁছে
সেখানকার লোকগুলোর উপর দূর থেকে নজর রাখতে শুরু করে। সেখানে তারা সনকেও দেখতে পায়, কিন্তু তার সাথে কথা বলার কোনো সুযোগ ছিল না। এমন সময় ডিউক রাস্তার পাশে অনেকগুলো মেয়েকে সেলাই মেশিনে কাজ করতে দেখে। ডিউকের মাথায় তখন একটা নতুন আইডিয়া আসে। সে লিমাকে সাথে নিয়ে ওই জায়গাটায় একটা সেলাই মেশিন নিয়ে বসে পড়ে। তার বেশ কিছুক্ষণ পর ম্যানেজারের এক লোক সনকে নিয়ে ডিউকদের সামনে দিয়েই যাচ্ছিল। ডিউক তখন সনের পাঠানো সেই কোডটা একটা বড় বোর্ডে লিখে সনদের গাড়ির সামনে গিয়ে দেখাতে থাকে। আর সৌভাগ্যবশত সন সেটা নোটিস করে বুঝে যায় যে এই মহিলাই হলো ডিউক। এদিকে পার্ক গিয়ে তার সিনিয়রের কাছে বিগ বসকে ধরার জন্য চায়না যাওয়ার পারমিশন চায়, কিন্তু বস তাকে জানায় যে চায়নায় গিয়ে ওই অ্যাড্রেস খুঁজে বের করাটা মোটেও সহজ হবে না। তাই সে পার্ককে চায়নাতে যেতে দিতে রাজি হয় না। তখন পার্ক তার সামনে ডিউকের পাঠানো ছবি আর ইনফরমেশনগুলো রাখে, যেখানে ওই স্ক্যামারদের লোকেশন সহ অন্যান্য ডিটেলস ছিল। সবকিছু দেখার পর পার্কের সিনিয়র এবার তাকে চায়না পাঠাতে রাজি হয়। অন্যদিকে ম্যানেজারের লোক কাপড় সেলাই করতে যাচ্ছে দেখে সনও সেই সুযোগে তার সাথে চলে যায় ডিউকের কাছে। দুর্ভাগ্যবশত লিমা তখন ডিউকের সাথে ছিল না, তাই ডিউক তাদের সাথে কথা বলতে পারছিল না। সন যদিও কোরিয়ান ছিল, তবে সে ডিউকের সাথে কোরিয়ান ভাষায় কথা বললে তো ধরা পড়ে যাবে, তাই সেও কোনো কথা বলতে পারে না। ফলে একটা পর্যায়ে লোকটা রেগে সেখান থেকে উঠে যেতে নেয়, আর তখনই লিমা এসে সবকিছু সামলে নেয়। সে ওই লোকটাকে কথায় কথায় দূরে নিয়ে যায়, যাতে সন আর ডিউক কথা বলতে পারে। তখন ডিউক খুব কৌশলে সনকে একটা মোবাইল দিয়ে দেয়, যাতে সেটার মাধ্যমে সন তার সাথে যোগাযোগ করতে পারে। ফোনটা নিয়ে ভেতরে যাওয়ার পর সন ওই ফোনের পেছনে একটা চিঠি অ্যাটাচ করা দেখতে পায়। চিঠিতে ডিউক লিখেছিল যে তাদের বিগ বস আসলে যেন সে ডিউককে ফোন করে জানিয়ে দেয়। এদিকে ততক্ষণে পার্কও চায়নার উদ্দেশ্যে রওনা হয়, আর সে ডিউককে ওয়ার্নিং দেয় যে সে যেন নিজ থেকে কোনো কিছু করার চেষ্টা না করে, মানে পার্কের জন্য যেন অপেক্ষা করে। ডিউক তাই তার কথা মেনে নেয়। তবে তার কিছুক্ষণের মধ্যেই সন তাকে মেসেজ করে জানায় তাদের বিগ বস আসছে। এটা শুনে তারা অ্যালার্ট হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো গাড়ি এসে ওই বিল্ডিংয়ের সামনে দাঁড়ায়, আর সেই গাড়ি থেকে অনেকগুলো লোক বেরিয়ে ওয়ার্কার ছেলেগুলোকে একাধারে খুন করতে শুরু করে। তবে আজব ব্যাপার হলো ম্যানেজাররাও এই অ্যাটাকের ব্যাপারে কিছুই জানতো না, তাই তারাও ভীষণ ঘাবড়ে যায়। আসলে বিগ বস গোপন সূত্রে জানতে পেরেছিল যে তাদের ইনফরমেশন বাইরে পাচার করা হচ্ছে, কিন্তু কাজটা কে করেছে সেটা সে জানতে পারে না, তাই সে সবাইকে মেরে নতুন লোক আনার প্ল্যান করছিল। এদিকে ডিউকরা এসব দেখে বুঝে যায় যে ভেতরে নিশ্চয়ই কোনো বড় ঝামেলা হয়েছে, কিন্তু পার্কের কথা মতো সে বাইরে বসেই অপেক্ষা করতে থাকে। ততক্ষণে বিগ বসের লোকেরা সবাইকে মেরে তাদের জিনিসপত্র নিয়ে সেখান থেকে পালাতে শুরু করছিল। সনও তাদের হাত থেকে বাঁচতে পারে না, এমনকি তারা সনের ফোনটাও নষ্ট করে ফেলে। এরই মাঝে সেই ড্রাগ অ্যাডিক্টেড ছেলেটা ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে আসে। আসলে অনেক খোঁজাখুঁজি করে সে কিছু ড্রাগস জোগাড় করেছিল, আর সেই ড্রাগসের নেশায় সে ওয়াশরুমের ভেতরে অজ্ঞান হয়ে পড়েছিল। তাই বাইরে কি হয়েছে না হয়েছে তার কিছুই সে জানতে পারে না। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে বাইরে এসে সেখানকার অবস্থা দেখে তার মাথা ঘুরে যায়। এমন সময় সে দেখতে পায় বিগ বস সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। এই প্রথম বিগ বসের চেহারাটা সরাসরি দেখতে পায় সে। তখন সে নিজেকে বাঁচানোর জন্য আড়ালে লুকিয়ে পড়ে, আর তারা চলে যাওয়ার পর সে বাইরে বেরিয়ে সবাইকে চেক করতে থাকে। এমন সময় সে লক্ষ্য করে সন তখনও মারা যায়নি, তাই সে সনকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে বিগ বসের লোকেরা পালিয়ে যাচ্ছে দেখে ডিউক আর চুপচাপ বসে থাকতে পারে না। পার্কের আসতে দেরি হচ্ছিল দেখে তারা বিগ বসকে ফলো করতে শুরু করে। ঠিক সেই সময় ওই ছেলেটা সনকে নিয়ে তাদের গাড়ির সামনে এসে পড়ে। ডিউক গাড়ি থেকে নেমে দেখে সনের পেট থেকে রক্ত ঝরছে, তবে সে তখনও জ্ঞান হারায়নি। ডিউকরা তখন সাথে সাথে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকে। এরই মাঝে পুলিশও সেখানে এসে পৌঁছায়। সেখানে সন তাদেরকে জানায় যে বিগ বস দেশ ছাড়ার জন্য এয়ারপোর্টে যাচ্ছে। এরপর সে ডিউককে তার ফোনটা দিয়ে বলে যে এই ফোনে বিগ বসের একটা ভিডিও আছে। ডিউক তখন ভিডিওটা বের করে দেখে, কিন্তু সেখানে বিগ বসের মুখটা কালো হ্যাট দিয়ে ঢাকা ছিল। তবে সে সেখানে বিগ বসকে অদ্ভুতভাবে তার হাতটা নাড়াতে দেখে। সেই মুহূর্তে পার্কও সেখানে পৌঁছে যায়। ডিউক তখন তাকে জানায় যে বিগ বস এয়ারপোর্টে গিয়েছে, তাই তাকেও দ্রুত এয়ারপোর্টে যাওয়ার জন্য অনুরোধ করে সে। কিন্তু পার্ক তাকে জানায় যে বিগ বসকে ধরতে গেলে তাদেরকে আগে চাইনিজ পুলিশের সাথে কথা বলতে হবে, তাই তারা দ্রুত পুলিশের সাথে কথা বলতে চলে যায়। কিন্তু পার্করা তো কেউই চাইনিজ ভাষা বুঝতো না, তাই এবারও লিমা তাদের সাহায্য করে। পার্করা তখন লিমাকে ট্রান্সলেটর হিসেবে তাদের সাথে রেখে দেয়। তবে ডিউক খুব ভালো করেই জানতো যে এই প্রসেসে এগোতে গেলে বিগ বস হাতছাড়া হয়ে যাবে, তাই সে আর দেরি না করে সুকা এবং আইলিমকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়।
সেখানে গিয়ে তারা তিনজন আলাদা আলাদাভাবে বিগ বসকে খুঁজতে শুরু করে। এমন সময় ডিউক একটা কালো হ্যাট পরা লোককে দেখে মনে করে যে সেই হয়তো বিগ বস। এমন সময় হঠাৎ অন্য একটা লোকের দিকে তার চোখ যায়। লোকটা ঠিক একইভাবে হাত নাড়ছিল যেমনটা সে ভিডিওতে বিগ বসকে নাড়াতে দেখেছিল। ডিউকের তখন বুঝতে বাকি থাকে না যে ওই লোকটাই হলো বিগ বস। তাই সে সুকাকে নিয়ে বিগ বসকে ফলো করতে শুরু করে। বিগ বস সেটা বুঝতে পেরে সরাসরি ডিউকের কাছে এসে জানতে চায় যে সে তাকে ফলো করছে কেন। ডিউক তখন সাহস দেখিয়ে বলে যে সে একজন ভিকটিম। বিগ বসের করা স্ক্যামের কারণে তাকে তার সর্বস্ব হারাতে হয়েছে। কথাটা শুনে বিগ বস বেশ অবাক হয়। এরপর সে ডিউকের কাছে জানতে চায় স্ক্যামের কারণে তাকে কত টাকা হারাতে হয়েছে। ডিউক বলে 32,000 ওন। সেটা শুনে বিগ বস ভীষণ অবাক হয়, কারণ মাত্র 32,000 ওনের জন্য যে কেউ এত বড় রিস্ক নিবে সেটা সে চিন্তাই করেনি। বিগ বস তখন ডিউককে 1 লাখ ওনের একটা বান্ডিল দিয়ে সেখান থেকে চলে যেতে বলে, আর এসব নিয়ে বাড়াবাড়ি না করার জন্য ওয়ার্নিংও দেয়। টাকাগুলো দেখে সুকা খুশি হয়ে ডিউককে বলে যে এখন তাদের ফিরে যাওয়াই উচিত। ডিউক চাইলেই সেখান থেকে ফিরে যেতে পারত, কিন্তু সে যে কোনো মূল্যে বিগ বসকে শাস্তি দিতে চেয়েছিল, যাতে সে অন্য কাউকে আর এভাবে ঠকাতে না পারে। এদিকে তখন পার্ক চাইনিজ পুলিশের সাথে কথা বলে জানতে পারে যে কেসটা নারকোটিক্স ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হবে। সেটা শুনে পার্ক ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ কেসটা নারকোটিক্সের হাতে চলে গেলে তাদের সব কষ্ট বৃথা হয়ে যাবে। তাই সে তৎক্ষণাৎ তার সিনিয়রকে ফোন করে সব ঘটনা জানায়। তার সিনিয়র তখন তাকে কেসটা ছেড়ে দিয়ে কোরিয়ায় ফিরে আসতে বলে, কারণ বিগ বসকে ধরাটা ভীষণ রিস্কি কাজ ছিল। পার্ক তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার সিনিয়র তার কোনো কথাই পাত্তাই দেয় না। তবে পার্কও হার মানে না। সে লিমাকে নিয়ে চাইনিজ পুলিশদের কাছে আবারও সাহায্য চায় বিগ বসকে ধরার জন্য। অন্যদিকে ডিউক গিয়ে বিগ বসের মুখের উপর ওই টাকাগুলো ছুড়ে দিয়ে বলে যে তার কাছে এখন এই টাকাগুলোর থেকেও বেশি প্রয়োজন বিগ বসের শাস্তির ব্যবস্থা করা। কথাটা শুনে বিগ বস রাগের মাথায় তাকে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে যায়। সেখানে সে ডিউককে অনেক মারধর করে, কিন্তু তবুও ডিউক হার মানে না। এদিকে আইলিম তখন এয়ারপোর্ট সিকিউরিটির কাছে গিয়ে বিগ বসকে ধরার জন্য সাহায্য চায়, কিন্তু সিকিউরিটি অফিসাররা বিশ্বাসই করে না যে বিগ বস তখন এয়ারপোর্টে আছে। এরই মাঝে সুকা গিয়ে আইলিমকে জানায় বিগ বস ডিউককে ধরে নিয়ে গিয়েছে, কিন্তু কোথায় নিয়ে গিয়েছে সেটা সুকা জানতো না। তাই তারা দুজন মিলে ডিউককে খুঁজতে শুরু করে। এরই মাঝে বিগ বসের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জানায় যে তাদের ফ্লাইটের সময় হয়ে গিয়েছে। তাই বিগ বস তখন ডিউককে ওই অবস্থায় ফেলে রেখেই সেখান থেকে চলে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পর সে বুঝতে পারে যে ডিউক কোনোভাবে তার পাসপোর্ট আর প্লেনের টিকিট হাতিয়ে নিয়েছে। তাই সে আবারও ডিউকের কাছে চলে যায় সেগুলো নেওয়ার জন্য। ডিউকও জানতো যে বিগ বস ফিরে আসবেই, তাই সে তার সামনেই পাসপোর্টের পৃষ্ঠাগুলো ছিঁড়ে খেতে শুরু করে। আর সেটা দেখে বিগ বস রাগের মাথায় তার গলা টিপে ধরে। ঠিক সেই সময়ই পার্ক চাইনিজ পুলিশদের নিয়ে সেখানে পৌঁছে যায়। সেই সাথে আইলিম আর সুকাও চলে আসে। তারা সেখান থেকে বিগ বসকে অ্যারেস্ট করে এবং ডিউককে উদ্ধার করে। সেখান থেকে বেরোনোর সময় ডিউকের নিজের উপর ভীষণ গর্ব হচ্ছিল যে অবশেষে সে তার লক্ষ্যে সফল হতে পেরেছে। এরপর সিন শিফট হলে আমরা হসপিটালে থাকা সনকে দেখতে পাই। সে পুলিশের কাছে সব ঘটনা খুলে বলে যে কিভাবে তাদেরকে সেখানে আটকে রেখে জোর করে তাদেরকে দিয়ে সব কাজ করানো হতো। এদিকে ডিউক তখন কোরিয়াতে ফিরে আবারও তার চাকরিতে জয়েন করে। তবে এরই মাঝে একদিন বিগ বসের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে 3 লাখ ওন অফার করে, যাতে সে বিগ বসের নামের কমপ্লেইনটা তুলে নেয়। কিন্তু ডিউক কোনোভাবেই তাতে রাজি হয় না। আর এরপর থেকে ডিউক আবারও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে শুরু করে। সে তার বাচ্চাদেরকে চাইল্ড কেয়ার থেকে ফিরিয়ে আনে। তবে পুলিশ ওই স্ক্যামারদের ধরার জন্য যেই 1 লাখ ওন পুরস্কার ঘোষণা করেছিল সেটা আর ডিউকের পাওয়া হয়নি। কিন্তু সে এতেও খুশি ছিল যে সে বিগ বসকে উপযুক্ত শাস্তি দিতে পেরেছে। আর এই সুন্দর মুহূর্তে সেই গল্পটা শেষ হয়ে যায়। আসলে মানুষের একটা ছোট ভুলের কারণে যে তাকে এত বড় সমস্যার সম্মুখীন হতে হয় সেটা আজকের গল্পে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শুরুতেই যদি ডিউক একটু সতর্ক থাকতো তাহলে তাকে এত বড় ঝামেলায় জড়াতে হতো না। তবে কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। আর এই গল্পটা তার একটা জলজান্ত উদাহরণ। তবে গল্পটা থেকে আমরা একটা বিষয় শিখতে পারি যে আমাদের প্রতিনিয়ত সতর্ক থাকা উচিত, না হলে যে কোনো মুহূর্তেই ডিউকের মতো এমন বড় কোনো বিপদের মুখে আমাদেরকেও পড়তে হতে পারে। তো মুভিটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন।
আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।